আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। কখন প্রতিবিপ্লব ঘটে, কখন আমাদের যে মুক্তির স্বাদটা আমরা 10-15 দিন পেলাম সেটা লোপাট হয়ে যায়। আসলে এমনটা ঘটেছে এই দীর্ঘ 53 বছরের ক্রমাগত নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, পাচার, লুট এসব কারণে জনগণের ভেতরে একটা আতঙ্ক কাজ করছে। উচ্চ দ্রব্যমূল্য, চাঁদাবাজি, সিন্ডিকেট সব বিষয়ে জনগণ হতাশ। এই যে গণ অভ্যুত্থান হলো 2024 সালের, এই গণ অভ্যুত্থানের পর মানুষ একটু আশার আলো দেখলো। অন্তত কিছু হোক আর না হোক, এই সব অরাজকতা আর থাকবে না। এইসব অরাজকতা থেকে বাঁচতে যেয়ে মানুষ বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বলছে কোথায় কখন কি করা দরকার, কি করতে হবে। এখন বাংলাদেশে একটা চলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে অটো পাস, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এখন সবচেয়ে বড় ইস্যু। শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশের সার্বিক উন্নয়ন হওয়া সম্ভব, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এই যে গণ অভ্যুত্থান আমরা পেলাম, এরকম গণ অভ্যুত্থান কিন্তু আমরা আগেও পেয়েছি। একটা পেয়েছি নিকট অতীতে 1990 সালে, এবং তার আগে পেয়েছি 1971 সালে। 1971 সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশে ফিরে শেখ মুজিবুর রহমানের কথায় বা আহ্বানে যখন সকল অস্ত্র জমা দিয়ে ঘরে ফিরে গেল, তখন উনি রাষ্ট্রপতি হিসাবে তার ইচ্ছা মতো দেশটাকে চালালো এবং দেশের সংবিধান রচনা করল। 90-এও একই অবস্থা। 90-এর যেটা হলো, ছাত্ররা স্বৈরাচারী এরশাদকে বিদায় দিয়ে ছাত্র জনতা মিলে 3 দিন সরকারবিহীন একটা দেশ চলল। এরপর সরকার গঠিত হলো। দেখা গেল যে আগের যে অবস্থা সেই অবস্থায় আবার ফিরে এলো। এবারের গণ অভ্যুত্থানের বিষয়টা একটু আলাদা, কারণ এখনও শিশুরা বা বাচ্চারা বা ছাত্ররা বা শিক্ষার্থীরা মাঠে আছে। তারা সকল রকম সামাজিক কাজ করেছে গণ অভ্যুত্থানের পর, এবং একটা সুশৃঙ্খল অবস্থায় দেশটাকে নিয়ে আসবার চেষ্টা করেছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের ফায়দা লোটার কথা চেষ্টা করেছে, চিন্তা করেছে। আবার ক্ষমতাসীন দলের অনেক ক্যাডাররাও নাকি শোনা যায় বিরোধী দলীয় যে বড় দলগুলি আছে সেগুলিতে আশ্রয় নিয়ে লুটপাট, নির্যাতন চালায়েছে টুকটাক। এখন বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকার ক্ষমতা নেবার পর যেটা করলো, যে দেশটার স্থিতিশীলতা ফিরায় নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি মনোনিবেশ করলো। ঠিক এই সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা উঠছে। হ্যাঁ, এইসব কথা ওঠার পেছনে যুক্তি আছে, লজিক আছে। কারণ যখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলে যে অটো পাস দিয়ে দেব, তখন এটা নিয়ে হইচই হওয়ার কথা হবে হয়তো। কিন্তু আমরা এটাও দেখছি যে এর আগের যে গণ অভ্যুত্থানগুলি, যুদ্ধগুলি, স্বাধীনতা বলেন, মুক্তি বলেন, যেটাই বলেন, যা আমরা পেয়েছি, সেখানে যদি পাহারাদারের কাজ করতো লোকজন, মানে মুক্তিযোদ্ধা বা 90-এর গণ অভ্যুত্থানের যে অগ্রসেনা শিক্ষার্থীরা, তারা যদি পাহারাদারের কাজ করতো, তাহলে এই অবস্থাটা দাঁড়াতো না। এখন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরও সবাই ওই চিন্তাটাই করেছিল যে আবারও বোধহয় বেহাত হয়ে যায় বিপ্লব। আচ্ছা, তাহলে কি করা উচিত, কি করলে ভালো হয়, সেই কাজটা নিয়ে সবাই এক জায়গায় আসছে। কিন্তু এটা তো সত্যি যে 53 বছরের নিষ্পেষণ, নিপীড়ন আমাদের এটা শিখিয়ে দিয়েছে সম্মিলিত বড় শক্তি বা প্রতিরোধ বা চাপ ছাড়া কোনো সরকারই ঠিকভাবে কাজ করে না, করবে না। সুতরাং আমাদের এটা ধরে নেওয়ার কোনো জায়গা নাই যে অন্তর্বর্তীকালীন সরকার মহান একটা সরকার, আমরা ঘুমায় থাকবো আর তারা আমাদেরকে সব
এবং সুন্দর সুষ্ঠু বৈষম্যহীন দেশ উপহার দেবে? নিশ্চয়ই দেবে না। কারণ এর মধ্যে এখনও অনেক রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যা তারা গত 17 বছরে করতে পারেনি। বিশাল জমায়েত করে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনে তারা পালিয়ে গেছে, ব্যাখ্যা দাঁড় করিয়েছে, অনেক মানুষ মরত। কিন্তু এই হাসিনা রেজিমের ডাইনি হাসিনা 5 তারিখ সকাল 10টা পর্যন্ত, যেটাকে শিক্ষার্থীরা বলছে 36 জুলাই, সকাল 10টা 11টা পর্যন্ত খুব কঠোরভাবেই ছিল যে লাশের বন্যা বয়ে দিয়ে সে ক্ষমতায় টিকে থাকবে। এই যখন বাংলাদেশের বাস্তবতা, তখন নৈতিকতা দিয়ে কতদূর এগোবে বা এগোবে না সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আসা যাক শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবস্থা যদি 5 বছরের জন্য বা 4 বছরের জন্য স্থগিত করে দেওয়া যায়, এবং যদি মনে করা যায় যে না, আমাদের কোমলমতি শিশুরা তাদের খেলার জায়গা নাই, বাবা তারা স্কুলে যে একটু সামাজিকীকরণ শিখবে বা সমাজের মানুষের সাথে মিশতে শিখবে, যেহেতু খেলার মাঠ নাই, তাহলে ছোট ছোট বাচ্চাদের জন্য স্কুলে পাঠান, তারা যাওয়া আসা করুক। আস্তে আস্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হোক। যদি বাংলাদেশের মতো দেশে 4-5 বছর শিক্ষা ব্যবস্থা স্থগিত করে রাখা হয়, তাহলে কি ক্ষতি হবে? হয়তো বলবেন যে ভাই, ডাক্তারের কি হবে, ইঞ্জিনিয়ারের কি হবে? আমাদের দেশে যে পরিমাণ শিক্ষিত বেকার আছে, সেই পরিমাণ শিক্ষিত বেকার দিয়ে পরবর্তী 5-6 বছর কি আমরা আমাদের কর্মচারী, কর্মকর্তা, অফিসার, সচিব, আমলা এসবের অভাব পূরণ করতে পারবো না? যদি না পারি, তাহলে 53 বছরের যে বাংলাদেশ, সে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কী ছিল সেটা ভেবে নেওয়া দরকার। এখন যদি আমরা হুলস্থুল করে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি এবং কাজ করি, তাহলে কি সেটা কতটুকু ফলদায়ক হবে, ফলপ্রসূ হবে? দেশের এই যে অস্থির অবস্থা, এই অস্থির অবস্থার মধ্যে দেশ শত্রুমুক্ত হয়েছে, কিন্তু দেশে কি স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে? দেশে কি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে? যদি না হয়, তাহলে শিক্ষা ব্যবস্থায় বলুন, চিকিৎসা ব্যবস্থায় বলুন, সব ঢেলে সাজালো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো, এটার কোনো পরিবর্তন হলো না। তাহলে কি পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন, সেই সরকার এই দেশটাকে এই ইন্টারিম গভর্নমেন্টের মতো করেই পরিচালনা করবেন বা করতে বাধ্য থাকবেন? নিশ্চয় না। তাহলে আমাদের প্রথমে যেটা করা উচিত বলে, সেটা আমাদের নির্ধারণ করতে হবে। আসলে আমাদের প্রথমে কি করা উচিত, কোনটাতে আমাদের হাত দেওয়া উচিত, কি করলে আমাদের দেশটা বৈষম্যহীন একটা দেশ হবে, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দেশে পরিণত হবে। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটাই ছিল কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ, যেটাকে এক কথায় বলা যায় বৈষম্যহীন বাংলাদেশ। অনেকেই বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশ চাওয়াটা খুব ছোট চাওয়া। হতে পারে এটা খুব ছোট চাওয়া। এই ছোট চাওয়ার দিয়েই দেশটা শুরু হোক, দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, তাহলে আমরা একটা ভালো জায়গায় যেতে পারব। হ্যাঁ, যা বলছিলাম, এখন হয়তো বলবেন যে 4-5 বছর যদি শিক্ষা ব্যবস্থা স্থগিত থাকে, তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থার কী হাল হবে, ডাক্তার আসবে কোত্থেকে? এমনি তো রিক্সা গ্যারেজে যেরকম কাজ করলে একজন মানুষ মেকানিক হয়ে যেতে পারে, সেরকম তো চিকিৎসা ব্যবস্থাটা নয়, নিশ্চয়ই সেরকম নয়। কিন্তু এখনকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসুন আমরা দু কলম কথা বলি। তাতে কি দেখা যাবে? তাতে দেখা যাবে যে আমাদের যারা একটু সামর্থ্য আছে, গ্রাম থেকে যারা ঢাকায় আসতে পারে, এরকম সামর্থ্যপূর্ণ মানুষ চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকা না এসে তারা গ্রাম থেকে ভারতে চলে যায় চিকিৎসার জন্য। আর আমাদের ডাক্তাররা দেশের বাইরে যে ইঞ্জেকশনও পুশ করতে পারে না, ওষুধের দোকানও চাকরি পায় না, সে কথাটা আমরা শুনি। সুতরাং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে কী হাল, সে হাল যদি শিক্ষা ব্যবস্থা 4-5 বছর
বন্ধ থাকে তার চেয়ে কি বাজে অবস্থায় যেয়ে দাঁড়াবে? এখন আসা যাক ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের কথা। বাংলাদেশে যতগুলি স্থাপনা হলো, যেগুলো স্থাপনাকে দেখিয়ে উন্নয়ন বলে পাছার কাপড় মাথায় তুলে নাচতে শুরু করলো কত রেজিম, সেই রেজিমে যে উন্নয়নগুলি করেছে, এখানে বিদেশি ইঞ্জিনিয়ার ছাড়া বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের কি কোনো উল্লেখযোগ্য ভূমিকা আছে? অনেক হইচই করে ঢাকঢোল পিটিয়ে কমিউটার ট্রেন নিয়ে আসলো নর্থ বেঙ্গলের জন্য। এই কমিউটার ট্রেনটি এনেছিল চীন থেকে। কিছুদিন চলার পর কমিউটার ট্রেনটি বন্ধ হয়ে পড়ে আছে এবং কমিউটার ট্রেনে নাকি ঘাস গজাচ্ছে। তাহলে ইঞ্জিনিয়ারদের হালও কিন্তু আমরা জানি। তবে হ্যাঁ, একটা বিষয়ে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা খুব উন্নয়ন করেছে, খুব উন্নতির শীর্ষে নিয়ে গেছে, তাদের গবেষণা অসাধারণ। তারা ব্রিজ, কালভার্ট, রাস্তা সব জায়গায়, এমনকি দালানের ছাদেও তারা লোহা বা রডের বদলে বাঁশের ব্যবহার করতে পেরেছে নিপুণভাবে। সুতরাং এই ইঞ্জিনিয়ার নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, এত ঘাবড়ানোর কিছু নাই। যে পরিমাণ ইঞ্জিনিয়ার বাংলাদেশে আছে তা দিয়ে এই কাজগুলি ওনারা নিশ্চিন্তে করে যেতে পারবেন, খুব শান্তিভাবেই করবেন। বরং 4-5 বছর যদি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকে বা শিক্ষা ব্যবস্থা স্থগিত থাকে, তাহলে দেখা যাবে এই কোচিং ফি, স্কুলের বাড়তি ফি, সেশন ফি ইত্যাদি ফি, এসব ফির চাপ অভিভাবকদের নিতে হবে না, তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই সময় যদি কারিগরি শিক্ষার দিকে ঝোঁকেছে শিক্ষার্থীরা, এই সময় যদি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা শিখিয়ে কৃষি কাজে লাগিয়ে যদি দেশটাকে উন্নয়ন করা যায়, সেটাই মনে হয় বেশি ভালো। আপনারা অনেক বুদ্ধিজীবী, বুদ্ধিমান মানুষ আছেন, তারা বুঝে দেখেন কি করবেন, কি করলে ভালো হয়, কি করা উচিত। হ্যাঁ, তবে শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশে 4-5 বছর স্থগিত থাকে, তাহলে কি বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে? এটা একটু ভাববেন প্লিজ।